সংসারের প্রতিটি কাজ আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি, সংসারের কোনো কাজই কিন্তু কঠিন বলে মনে হয় না। এমনকি কাজগুলো জলের মতো সহজ হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি রুমা। আমার চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চলুন তাহলে এমনই কিছু উপকারী কিচেন টিপস দেখে নিই। প্রথমে যে টিপসটি শেয়ার করছি, এখানে দেখুন আমি একটি সাবান নিয়ে নিয়েছি। আমি এখানে লাইফবয় সাবান ব্যবহার করছি। আপনারা লাইফবয় কিংবা ডেটল, স্যাভলন যে কোনো অ্যান্টিসেপটিক যে সাবানগুলো হয় সেগুলো ইউজ করতে পারেন। এই সাবানগুলোই কিন্তু আমরা অনেক কাজে ইউজ করতে পারি, গায়ে মাখা ছাড়াও। সেরকমই একটি উপকারী টিপস শেয়ার করব। সবার প্রথমে আমাদের সাবানটাকে একটু জলে ভিজিয়ে নিতে হবে। এখানে একটি পাত্রে জল নিয়ে নিচ্ছি আমি। এই জলের মধ্যে আমি সাবানটাকে 30 সেকেন্ড মতো ভিজিয়ে রাখবো। 30 সেকেন্ড ভিজিয়ে রাখলেই কিন্তু সাবানটা হালকা একটু নরম হয়ে যাবে। দেখুন এখানে আমি 30 সেকেন্ড ভিজিয়ে রেখেছিলাম। সাবানটা দেখেই বুঝতে পারছেন হালকা একটু নরম হয়ে গেছে। এই সাবানটাকে আমরা কি কাজে ব্যবহার করব? বন্ধুরা, যখন গরম আসতে শুরু করে মশার উপদ্রব কিন্তু ভীষণ বেড়ে যায়। আমাদের বাড়িতে অনেকেরই জানলায় দেখা যায় নেট দেওয়া থাকে, কিন্তু নেট দেওয়া থাকা সত্ত্বেও দেখা যায় কোনোভাবেই মশাগুলো জানলার আশপাশে ঘোরাঘুরি করতে থাকে, ওপর দিয়ে হয়তো ঢুকেই যায় মশা। সেক্ষেত্রে কিন্তু মশার কামড় অসহ্যকর মনে হয়। আর নানা রকম মশা তাড়ানোর যে কয়েল, মর্টিন ব্যবহার করলে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আমরা মশার নেটে বা জানলার গ্রিলে যদি এই ধরনের অ্যান্টিসেপটিক যে কোনো সাবান এইভাবে একটু লাগিয়ে রাখতে পারি, এই সাবানের গন্ধে কিন্তু মশার উপদ্রব অনেকটাই কমে যাবে। আমি নিজেও অ্যাপ্লাই করি, তাই আপনাদের সঙ্গেও এই টিপসটি আমি শেয়ার করলাম। আশা করছি আপনারাও যদি অ্যাপ্লাই করেন খুব ভালো রেজাল্ট পাবেন। তারপরে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। অনেক সময় আমাদের বাড়িতে যখন বেশি পরিমাণে রুটি করি বা অনেক সময় রুটি খাওয়া হয় না, রাতের বেঁচে যাওয়া রুটি থেকে যায়। আর বাসি রুটি একেবারে শক্ত হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। আর আমরা তাওয়াতে গরম করলে রুটিটা আরও বেশি শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে খেতেও ভালো লাগে না আর কেউ খেতেও চায় না। তাই বাসি রুটিটাকে আমরা কিভাবে একেবারে টাটকা নরম রুটি তৈরি করে নিতে পারবো। এখানে একটি টিফিন কৌটোর মধ্যে আমি বাসি রুটিটাকে ঢাকনা আটকে নিয়ে নিলাম। তারপর একটি আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো একটু জল দিয়েছি। এরপর যে টিফিন কৌটোটার মধ্যে রুটি রেখেছিলাম, এই টিফিন কৌটোটা জলের ওপর বসিয়ে দিচ্ছি। এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতোই টিফিন কৌটোটাকে জলের মধ্যে এইভাবে বসিয়ে আমি এটাকে গরম করে নেব। দেখুন আমি এখানে 5 থেকে 4 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তাহলেই কিন্তু আমার জলটা গরম হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। কিছু সময় জলের মধ্যে রাখার পর আমি যখন জলটা হালকা ঠান্ডা হয়ে আসবে, টিফিন কারিটাকে বের করে নিচ্ছি। এইভাবে যদি আমরা রুটিটাকে গরম করি, রুটিটা কিন্তু একেবারে টাটকা রুটির মতো নরম হয়ে যাবে আর রুটিটা খেতেও ভালো লাগবে। আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে আসবে। তাহলে বাসি রুটি এখন ফেলে না দিয়ে এইভাবেই কিন্তু গরম করে নিতে পারেন, খেতেও ভালো লাগবে আর কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনাদের বাসি রুটি। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি চুড়ি। একই রকম চুড়ি পরতে আমাদের অনেক সময় ভালো লাগে না, আর বিশেষ করে দেখা যায় আমরা সব সময় ড্রেসের সঙ্গে কিন্তু ম্যাচিং করে সব জিনিস পরতে পছন্দ করি। কিন্তু আমাদের বাড়িতে যদি একটি রাবার ব্যান্ড থাকে, তাহলেই কিন্তু আমরা চুড়ির কালারটাকে চেঞ্জ করে নিতে পারি। দেখুন আমি এখানে ব্লু কালারের রাবার ব্যান্ড ইউজ করছি। যেহেতু ব্লু কালারের ড্রেসের জন্য, তা আপনারা যে কোনো ড্রেসের ম্যাচিং করে কিন্তু রাবার ব্যান্ডের সাহায্যে চুড়িটাকে চেঞ্জ করে নিতে পারেন। সামান্য পরিমাণ আমি একটু আঠা লাগিয়ে নিয়েছি। তারপর এইভাবে চুড়ির ওপরে আমি রাবার ব্যান্ডটাকে এইভাবে পরিয়ে দিচ্ছি। আর এইভাবে রাবার ব্যান্ডটা পরিয়ে নিলে আমাদের একই রকম চুড়ি পরতে লাগবে না। যখন আপনারা চুড়িটা অন্য কালার করতে চাইবেন, তখন হালকা করে একটু জলে ভিজিয়ে নিলেই কিন্তু আঠাটা উঠে যাবে, এমনকি আপনাদের চুড়িটাও আবার সাদা কালার হয়ে যাবে। তাহলে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি টিপসটি আপনাদেরও কাজে আসবে। ভালো লেগে থাকলে আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও টিপসটি শেয়ার করবেন। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি একটি মোমবাতি। বন্ধুরা, আমরা মোমবাতি জ্বালানোর আগে যদি সামান্য পরিমাণ একটু
তেল মোমবাতির মধ্যে লাগিয়ে নিতে পারি, বা যেখানে আমরা মোমবাতিটা জ্বালাই সেই জায়গায় যদি একটু মোমবাতি জ্বালানোর আগে তেল লাগিয়ে নিই মোমবাতির গায়ে আর একটু মেঝেতে। দেখুন আমি সামান্য একটু সরিষার তেল মোমবাতির গায়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে লাগিয়ে নিলে কি হবে, মোমবাতিটা কিন্তু কম পরিমাণে গলবে। যে মোমবাতি আপনাদের 15 মিনিটে শেষ হয়ে যেত সেটা কিন্তু আধ ঘন্টা টাইম জ্বলবে, আর মোমের আলোটাও কিন্তু আরও বেশি উজ্জ্বল হবে। আর যেখানে মোমবাতিটা লাগাতে চাচ্ছেন সেখানটায় একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে মোমটা যখন গলে পড়বে সেই জায়গাটায় আটকে যাবে না, আর খুব সহজেই কিন্তু মোমের জায়গাটা পরিষ্কার থাকবে। দেখুন আমি মোমবাতিটা আপনাদের জ্বালিয়েও দেখাচ্ছি কত সুন্দরভাবে মোমবাতিটা জ্বলছে, আরও বেশি পরিমাণে আলো হচ্ছে। আর আমাদের মোমবাতি যেখানে জ্বালাবো সেই জায়গাটা তেল লাগার কারণে পরিষ্কারেরও দরকার নেই। আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে লাগবে। ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন। আশা করছি এরকমই ভালো রেজাল্ট আপনারাও পাবেন। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। পরবর্তী টিপসটি শেয়ার করব। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করি। ভাত রান্না করার পর যখন ভাতের ফ্যান বা মাড়টা আমরা গালি, অনেক সময় দেখা যায় অনেকেরই ভাতের মাড় বা ফ্যান গালতে গিয়ে বেশ কিছুটা পরিমাণ ভাতের ফ্যানের মধ্যে পড়ে যায়, বা ফ্যানটা ঠিকমতো আমরা গালতে পারি না। তো একটি হাতার সাহায্যেই কিন্তু এই সমস্যাটা সমাধান করতে পারি। এখানে ফ্যান গালার জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এরকম পাত্র কিংবা গামলা যে কোনো কিছু আপনারা গালেন সেটা নিয়ে নেবেন। হাতাটাকে এইভাবে আমি উল্টো করে রেখে নেব। এবার দেখুন যে হাঁড়িটার আমরা ফ্যানটা গালবো, হাঁড়িটাকে এইভাবে আমি উপর দিয়ে দিচ্ছি। হাতাটা এইভাবে দেওয়ার কারণে হাঁড়ির যে ঢাকনাটা একেবারে চেপে বসে থাকবে, ঢাকনাটা কিন্তু কোনোভাবেই লুজ হবে না, যার কারণে ফ্যানের সঙ্গে কিন্তু কখনোই ভাত আমাদের পড়ে আসবে না, আর ভাতও নষ্ট হবে না। এইভাবে ফ্যান গাললে কিন্তু বন্ধুরা ফ্যানটাও খুব ভালোভাবে ভাতের থেকে ঝরে যাবে। আমি এইভাবে 2-3 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 2-3 মিনিট পর আমি আপনাদের ভাতের হাঁড়িটা তুলেও দেখাবো যে ভাতের মধ্যে কিন্তু একটু আমাদের ফ্যান পড়ে নেই। এবার আমি ভাতের হাঁড়ির ঢাকনাটা আমি এইভাবে দেখুন তুলে নিচ্ছি হাঁড়িটাকে। তারপর দেখতে পাচ্ছেন আমার ফ্যানের মধ্যে কিন্তু একটিও ভাত পড়ে নষ্ট হয়নি। এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন। আশা করছি আপনাদের ভাতও কিন্তু নষ্ট হবে না। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। এই ধরনের ফুলঝাড়ু কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি ঘর ঝাড় দেওয়ার জন্য। কিন্তু আপনারা কি কখনো ফুলঝাড়ুর মধ্যে সেলুটেপ ব্যবহার করেছেন? ফুলঝাড়ুর মধ্যে আমরা কেন সেলুটেপ ব্যবহার করব, সেলুটেপ ব্যবহার করলে কি হয় চলুন দেখে নিই। দেখুন কিছুটা পরিমাণ সেলুটেপ এইভাবে আমি কেটে কেটে ফুলঝাড়ুর মধ্যে লাগিয়ে নিচ্ছি। আমি এইভাবে 4-5 জায়গায় সেলুটেপ লাগিয়ে নেব। এই একটুখানি সেলুটেপ কিন্তু আমাদের ফুলঝাড়ুটাকে বছরের পর বছর চলতে সাহায্য করবে। এইভাবেই দেখুন আমি 4-5 জায়গায় কিন্তু লাগিয়ে নিয়েছি। তাহলে কেন লাগালাম চলুন দেখে নিই। আমরা যখন পাখা চালিয়ে অনেক সময় ঘরের মধ্যে চুল আঁচড়াই, দেখা যায় আমাদের যে মাথার চুলগুলো সেগুলো আলমারির তলায়, শোকেসের তলায়, খাটের তলায় কিন্তু উড়ে গিয়ে ঢুকে যায়। সেগুলো আমরা সচরাচর তো যখন ঝাড়ু দিয়ে ঝাড় দিই সেগুলো কিন্তু বেরায় না, বা আমাদের চোখেও অত পড়ে না। তাই আমরা ফুল ঝাড়ুর মধ্যে যদি একটু সেলুটেপ লাগিয়ে নিয়ে তারপর সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন ঘরটাকে খুব ভালো করে ঝাড় দিই, তাহলে যে চুলগুলো আমাদের ভেতরে ভেতরে ঢুকে যায় আলমারি, শোকেসের তলায়, খাটের তলায়, সেগুলো কিন্তু খুব সহজেই বের করে নিতে পারবো, আর আমাদের ঘর বাড়িটাও পরিষ্কার থাকবে। ঝাড়ু বা ঝাঁটার মধ্যেও কিন্তু বারবার সেই চুলগুলো জড়িয়ে যাবে না। দেখুন আমি যে সেলুটেপটা লাগিয়ে নিয়েছিলাম, সেলুটেপের মধ্যে দেখতে পাচ্ছেন কত পরিমাণে চুল এইভাবে আটকে গেছে, কারণ সেলুটেপের মধ্যে আঠা রয়েছে। আঠার কারণে কিন্তু চুলগুলো খুব সহজেই সেলুটেপের গায়ে আটকে যায়। এর ফলে আমরা ঘরের যে খানিক নোংরা চুল থাকুক, ঝুল থাকুক না কেন, খুব সহজেই এইভাবে ঝাড়ুর মধ্যে সেলুটেপ লাগিয়ে নিয়ে সেগুলোকে পরিষ্কার করে নিতে পারবো, আর আমাদের ঘরবাড়িও পরিষ্কার থাকবে, আর ঝাড়ুর মধ্যেও বারবার চুল পেঁচিয়ে যাবে না। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের কাজে আসে অবশ্যই অ্যাপ্লাই করবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও টিপসগুলি শেয়ার করবেন।